Hello, the students of English for Beginners. Hopefully, you are very fine. And today, I'm going to talk about an important grammatical item, and that is very important grammatical item. একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা পর্যন্ত যেই গ্রামেটিক্যাল আইটেমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় সেই গ্রামেটিক্যাল আইটেমের নাম হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার সময় আমরা যে কয়েকটা গ্রামেটিক্যাল আইটেম শিখি, যেমন ডিগ্রি, ভয়েসেন্স, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ থেকে নেগেটিভ, এগুলা আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই প্রত্যেকটা গ্রামেটিক্যাল আইটেম থেকে আমাদের আজকের টপিক যেটা, সেটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই টপিকটাকে অনেক বেশি কমপ্লিকেটেড মনে করা হয়। তো সেই জায়গা নিয়ে আজকে আমরা কথা বলবো। নর্মালি পরীক্ষায় এরকম আসে যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে বলা হয়, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড চেঞ্জ করতে বলা হয়। তো একটা ব্যাপার আমি একটু জানিয়ে রাখি ক্লাসের শুরুতে, যে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড খুব ভালোভাবে আত্মস্থ করবার জন্য যেই জায়গায় আসলে ল্যাকিংস থাকা উচিত না, সেই জায়গা হচ্ছে ক্লজ এবং ফ্রেজ। অর্থাৎ ক্লজ এবং ফ্রেজ যদি ভালো মতো জানা থাকে তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে আমার ভিডিও বানানো আছে ক্লজ এবং ফ্রেজ নিয়ে, ওই দুটো ভিডিও দেখে আসলে আজকের ক্লাসটা আপনার জন্য ইজি হবে। ওকে, একটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি কি, একটা কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কী কী, এবং একটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন হয় সেটা জানা আসলে জরুরি। যে একটা সেন্টেন্স আপনি দেখেই ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা সিম্পলে, কমপ্লেক্সে নাকি কম্পাউন্ডে। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অর্ধেক পেরে গেলেন। চেঞ্জ করাটা পরের বিষয়। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে, দেখেই আইডেন্টিফাই করতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স বা এটা কমপ্লেক্স সেন্টেন্স, না এটা কম্পাউন্ড সেন্টেন্স, দেখেই বুঝতে হবে। তো এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আমি একটু লিখছি, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এটা কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। অর্থাৎ একটা মাত্র ক্লজ থাকবে সিম্পল সেন্টেন্সে, একাধিক ক্লজ থাকবে না। তবে একটা ক্লজের পরে একটু বাকি অংশ থাকতে পারে, তবে সেটা ফ্রেজ দিয়ে গঠিত হবে, অবশ্যই ক্লজ না। তাহলে কি বললাম? সিম্পল সেন্টেন্সের নিয়ম হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা ক্লজ, সাথে আরেকটু অংশ যদি থাকে সেটা অবশ্যই ফ্রেজ হবে, কিন্তু ক্লজ না। রাইট? তাহলে সিম্পল সেন্টেন্স এর বৈশিষ্ট্য একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব, একটা ক্লজ, এবং সেই ক্লজটা অবভিয়াসলি প্রিন্সিপাল ক্লজই হয়, যারা ক্লজের ক্লাস করেছেন। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝবেন? কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। দুটো ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, মানে একটা সাবজেক্টের একটা ভার্ব আর একটা সাবজেক্টের আরেকটা ভার্ব, যেহেতু ক্লজ থাকবে দুইটা, এবং এই দুইটা ক্লজের একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা হবে প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? খাতা কলম নিয়ে বসতে পারলে আরো মজা হবে। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে এবং দুইটাই হবে প্রিন্সিপাল ক্লজ। দেখেন, আপনি কিন্তু এখন আলাদা করতে পারবেন। সিম্পল সেন্টেন্স একটা মাত্র ক্লজ হবে এবং সেই ক্লজটা হবে প্রিন্সিপাল ক্লজ, P.C। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লজ হবে, সেটা হবে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স দুইটা ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্স দুইটা ক্লজ থাকবে এবং দুইটা ক্লজই হবে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ শুরুতেও প্রিন্সিপাল ক্লজ, শেষেও প্রিন্সিপাল ক্লজ। ওকে, ক্যারেক্টারিস্টিকগুলো আমি আরেকটা বার একটু, এগুলোকে আমি মার্কার বলতে পারি, অর্থাৎ মার্কার্স বলতে পারি, মার্কার্স অফ চেঞ্জিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মার্কার বলতে পারি। অর্থাৎ ক্লজ দিয়ে আপনি সর্বপ্রথম আইডেন্টিফাই করবেন, কিন্তু এই ক্লজ ছাড়াও সেন্টেন্সটা সিম্পলে আছে, কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে বুঝবার জন্য এই শব্দগুলো, এই ফ্রেজগুলো আপনাকে হেল্প করবে।
এই শব্দগুলো আপনাকে হেল্প করবে। একটা ক্লজ এবং সেটা প্রিন্সিপাল ক্লজে আছে এবং সঙ্গে আরও একটু অংশ আছে, সেটা হচ্ছে বাই প্লাস ভার্বিং সিম্পল সেন্টেন্স। দুইটা ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু ইফ আছে, অর্থাৎ ইফ যদি থাকে তার মানে ওই সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এই যে দেখেন ইফ, ওকে। সো ডট ডট দ্যাট যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। সো দ্যাট যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। দো অথবা অলদো যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। সিন্স অথবা অ্যাজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ওয়েন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। হু ইজ দ্যাট থাকলে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের জন্য প্রথম কথা ওইটাই যে দুটো ক্লজ থাকবে, দুটোই প্রিন্সিপাল ক্লজ, এবং এই দুটো প্রিন্সিপাল ক্লজ জোড়া দেওয়া থাকবে অ্যান্ড, অর, অ্যান্ড সো, বাট, দেয়ারফর, অ্যান্ড এগুলো দ্বারা জোড়া দেওয়া থাকবে। এবং এখানে আমি খুব গ্র্যাজুয়ালি লিখেছি, সেটা হচ্ছে কেমন মজার ব্যাপারটা একটু লক্ষ্য করি, যে আপনারা দেখবেন পুস্তকে যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখি তখন এরকম থাকে বাই প্লাস ভার্বিং যুক্ত সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করবার নিয়ম, এরকম রুলস লেখা থাকে, রাইট? আমি ওই রুলসগুলোই অ্যানালাইসিস করে সাজিয়ে লিখেছি, আপনারা মুখস্থ করবেন কিভাবে। সিম্পল সেন্টেন্স বাই প্লাস ভার্বিং দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে কমপ্লেক্স করতে হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কম্পাউন্ড করতে হবে অ্যান্ড দিয়ে, এভাবে মুখস্থ করবেন। আমি একটা একটা করে এক্সাম্পল দেখাবো। উইদাউট প্লাস ভার্বিং দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু থাকে তাহলে কমপ্লেক্স করতে হবে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স, আচ্ছা, আর কম্পাউন্ড করতে হবে অর দিয়ে। টু ডট ডট টু থাকলে সো ডট 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 ভেরি ডট ডট অ্যান্ড। টু প্লাস ভার্ব যদি ইনফিনিটিভ থাকে সো দ্যাট অ্যান্ড সো। ইনস্পাইট অফ ডিসপাইট যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ ডিসপাইটই থাকবে সেক্ষেত্রে কমপ্লেক্স করবেন দো অথবা অলদো দিয়ে, কম্পাউন্ড করবেন বাট দিয়ে। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি যদি আপনি শুরুতে পান সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স করবেন সিন্স অথবা অ্যাজ দিয়ে, কিন্তু কখন সিন্স কখন অ্যাজ আমরা যখন এক্সাম্পলে যাব তখন আমরা দেখব। কম্পাউন্ড করবেন অ্যান্ড অথবা দেয়ারফর দিয়ে। অ্যাট দ্য টাইম অফ বা অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্য টাইম অফ যদি কোনো সময় উল্লেখ থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করব, সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স করবেন হোয়েন দিয়ে, কম্পাউন্ড করবেন অ্যান্ড দিয়ে। তো এই জিনিসটা আপনি একটু খাতা কলম সাথে নিয়ে যদি লিখে নিতে পারেন তাহলে খুব বেশি ভালো হয়, না হলে মোবাইলের স্ক্রিনশট তো আছেই। ওকে, আসেন তাহলে বৈশিষ্ট্য আমরা বলেছি সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব এবং একটাই মাত্র ক্লজ হবে, সেটা প্রিন্সিপাল ক্লজ, সাথে অন্য অংশ থাকতে পারবে, সেটা ফ্রেজ হবে। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে হবে? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুটো ক্লজ থাকবে, দুটার একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স দুটাই প্রিন্সিপাল ক্লজ হবে এবং এই জিনিসগুলো দিয়ে জোড়া দেওয়া থাকবে, রাইট? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, ভাইয়া এখন প্রশ্ন, আপনি ক্লজ বলছেন, আমি তো ক্লজ শিখি না, ক্লজ জানেও না, তাদের জন্য বলছি। দেখেন আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। এক, আই এম শিওর অফ মাই সাকসেস, আমি আমার সফলতা নিয়ে নিশ্চিত। 2 নম্বর সেন্টেন্স ভালো মতো লক্ষ্য রাখবেন, আই এম শিওর, আমি নিশ্চিত দ্যাট যে আই উইল বি সাকসেস, আমি সফল হব। 3 নম্বর সেন্টেন্স, আই উইল বি সাকসেস, আমি সফল হব অ্যান্ড আই এম শিওর, এবং এটা আমি জানি। দেখেন তিনটা সেন্টেন্সের ভাব কিন্তু একই ভাব, অর্থাৎ তিনটা সেন্টেন্সের সেন্স, এসিএনসি সেন্স, তিনটা সেন্টেন্সের সেন্স কিন্তু একই, কিন্তু তিনটা সেন্টেন্স তিনটা ফরম্যাটে লেখা হয়েছে। ট্রান্সফরমেশনের ফিলোসফি কিন্তু এটাই। কি ফিলোসফি? আপনি যখন একটা সেন্টেন্সকে চেঞ্জ করবেন সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, যাই করেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি শুধুমাত্রই গঠনের পরিবর্তন করতে পারবেন, বাক্যের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। আমি আবার বলছি, আপনি যখন চেঞ্জ করবেন তখন লক্ষ্য রাখতে হবে আপনি শুধুমাত্রই গঠনের পরিবর্তন করতে পারবেন, বাক্যের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। লোক, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আপনারা বলেন এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? আই এম শিওর, আমি নিশ্চিত অফ মাই সাকসেস। আমি কিছুক্ষণ আগে বললাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, বাকি অংশ থাকতে পারবে, সেটা ফ্রেজ হবে। সুতরাং এবং একটাই মাত্র ক্লজ হবে এবং সেটা প্রিন্সিপাল ক্লজ। যেহেতু এটাকে ক্লজ বলা যাচ্ছে না, কারণ ক্লজের আরেকটা শর্ত আছে, অন্য বাক্যের অংশ হবে। যারা আমার ক্লজের ক্লাসটা করেছেন তারা জানেন। তো একটাই মাত্র ক্লজ, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। অর্থটা কি? আমি আমার সফলতার ব্যাপারে নিশ্চিত।
দ্বিতীয় সেন্টেন্সে দেখেন অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র গঠনের পরিবর্তন হয়েছে। আই এম শিওর, আমি নিশ্চিত, এটা প্রিন্সিপাল ক্লজ। যে আই উইল বি সাকসেস, আমি সফল হব, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কিছুক্ষণ আগে বললাম একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, অবভিয়াসলি সেটা কোন সেন্টেন্স? অবভিয়াসলি সেটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট মিনস এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু দেখেন অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? না কিন্তু। অর্থাৎ ট্রান্সফরমেশনের ফিলোসফি এইটা, আপনি গঠনের পরিবর্তন করতে পারবেন, অবভিয়াসলি অর্থের পরিবর্তন করতে পারবেন না। যদি গঠনের পরিবর্তন করতে যে অর্থের পরিবর্তন হয়ে যায় তার মানে কি আমার ট্রান্সফরমেশন সঠিকভাবে হয় নাই। ওকে, এবারে আসেন আই উইল বি সাকসেস, আমি সফল হব। লুক, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আই উইল বি সাকসেস, আমি সঠিক হব, অ্যান্ড এবং আই এম শিওর, এবং আমি নিশ্চিত, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তো দুটো প্রিন্সিপাল ক্লজ কি দিয়ে জোড়া দেওয়া হয়েছে? অ্যান্ড দিয়ে জোড়া দেওয়া হয়েছে, সুতরাং এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এটা কেন প্রিন্সিপাল ক্লজ এবং এটা কেন সাবঅর্ডিনেট ক্লজ? যারা ক্লজের ক্লাস করেন না তাদের জন্য অল্প করে একটু বলছি স্বল্প সময়ে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ যেই ক্লজের অর্থ শেষ হয়ে যায়, অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্লজের নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজ নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না। লুক, আমি একটু দেখাই। আই এম শিওর, আমি নিশ্চিত। আপনি এই পর্যন্ত বলেন আই এম শিওর, আমি নিশ্চিত, আমার কথা শেষ হয়ে গেছে, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দ্যাট থেকে শুরু করে সাকসেস পর্যন্ত আপনি পড়েন, দ্যাট আই উইল বি সাকসেস, আমি যে সফল হব, আমি আর কিছু বললাম না। আমার কথা কি শেষ হয়েছে? আমার কথা শেষ হয়নি। সুতরাং যেই ক্লজের কথা শেষ হয় না, যেই ক্লজের অর্থ শেষ হয় না, অন্য কারো উপর নির্ভর করে, সেই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আমি প্রাসঙ্গিক কারণেই ক্লজ নিয়ে একটু আলোচনা করে রাখলাম। ওকে, এরপরে ক্লজের আরও কিন্তু কিছু ক্লাসিফিকেশন আছে, রাইট? তো এগুলো আমাদের ওই ক্লজের ক্লাস থেকে করলে আরও বেশি ভালো হবে। তো চলুন এখন আমরা চেঞ্জ করি, আমরা সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড, সেই চেঞ্জগুলো করি একটা একটা করে। ওকে, ডান। 1, এটা দিয়ে একটা এক্সাম্পল লিখছি। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল। ওকে, ডান। এই সেন্টেন্সটা যে লিখেছি এটা কোন সেন্টেন্স? এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? অবভিয়াসলি আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ বাই ওয়ার্কিং রয়েছে, মার্কারে মিলে গিয়েছে। যেহেতু বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা সিম্পল সেন্টেন্সের মার্কার, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স আছে। প্রথম কথা, আমরা অন্যভাবে টেস্ট করতে পারি যে দেখি তো সিম্পল সেন্টেন্সে তো একটা মাত্র ভার্ব এবং একটা মাত্র সাবজেক্ট থাকবে, তাই আছে কিনা? হ্যাঁ, এখানে কিন্তু তাই আছে। এখানে একটা সাবজেক্ট রয়েছে ইউ এবং একটা মাত্র ভার্ব রয়েছে উইল বি। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আপনি কি করবেন? এই সেন্টেন্স থেকে আপনি কমপ্লেক্স করবেন। তো যখন কমপ্লেক্স করবেন তাহলে বাই প্লাস ভার্বিং দিয়ে শুরু হয় এমন কোনো সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব? ইফ প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে করব, রাইট? কারণ এটা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে ভাইয়া, ফার্স্ট অফ অল চেঞ্জ করার সময়। ওকে, তো কমপ্লেক্স আপনি কিভাবে করবেন? ইফ প্লাস অ্যাফার্মেটিভ করবেন, রাইট? এখন ইফ প্লাস অ্যাফার্মেটিভ আমি করলাম, কিন্তু মজার ব্যাপার হলো আমি যখন কমপ্লেক্স করছি তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে ইফ প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে আমাকে একটা ক্লজ বানাতে হবে এবং এছাড়াও আমার আরও একটা ক্লজ বানাতে হবে। তাহলেই কি হবে? তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কিন্তু ডিপেন্ডস অন দ্য মিনিং অফ দ্য সিম্পল সেন্টেন্স, যেখান থেকে আমি পরিবর্তন করতে চাচ্ছি। অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে এসে পরিবর্তন হওয়া যাবে না, রাইট? ওকে, দ্যাট মিনস আপনারা যখন চেঞ্জ করবেন গভীরভাবে লক্ষ্য রাখবেন এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজটা কোন অংশটুকু। এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে ইউ থেকে শুরু করে সাকসেসফুল পর্যন্ত। লুক, ইউ উইল বি সাকসেসফুল, আপনি
সফল হবেন, কথা শেষ। একটা হচ্ছে ইউ উইল বি সাকসেসফুল, এটা কোন ক্লজ বলেন তো? এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ তো আমার আছেই, সেটা কি? ইউ উইল বি সাকসেসফুল। আমি প্রিন্সিপাল ক্লজটা আগে লিখলাম, ইউ উইল বি সাকসেসফুল। ওকে, এখন এই ইফ যুক্ত অংশটা আমাকে বানাতে হবে হচ্ছে কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা ওকে, দেখেন এই সাবঅর্ডিনেট ক্লজটুকু আমি যে বানাবো কার উপর ডিপেন্ড করে বানাবো? এই যে ফ্রেজটা, এই ফ্রেজের উপর ডিপেন্ড করে বানাচ্ছি। লুক, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে। এখন এই বাই ওয়ার্কিং হার্ডের ভেতরে কি কোনো সাবজেক্ট আছে? নাই। কিন্তু আপনি যখন ক্লজ বানাবেন, ক্লজের শর্তই কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কিন্তু ক্লজ হয় না। ক্লজের শর্ত হচ্ছে তিনটা। এক, কতগুলো শব্দ লাগবে? 2, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। 3, অন্য বাক্যের অংশ হবে। লোক, যেমন দেখেন আমি এই বাই ওয়ার্কিং হার্ড এই ফ্রেজটাকে আমি ক্লজে রূপান্তর করব। যখনই আমি ক্লজে রূপান্তর করব তখনই আমার কি সাবজেক্ট লাগবে। তো এর ভেতরে তো সাবজেক্ট নাই, সাবজেক্ট একটু খুঁজে বের করে আনতে হবে। কিভাবে? আচ্ছা দেখেন লোক, আমি কিভাবে খুঁজে বের করি। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম দ্বারা, ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। আচ্ছা, এই সফলটা কে হবে? তুমি, রাইট। তাহলে পরিশ্রমটা কে করবে বলেন? তুমি। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটাও কিন্তু ইউ, এভাবেই কিন্তু ইউ নিয়ে আসলাম, আমি কিন্তু হঠাৎ করে ধরে নিয়ে আসি নাই, রাইট। ইফ ইউ, এখন সেন্টেন্সটা কি হতে হবে? অ্যাফার্মেটিভ। ইফ ইউ, এখন আপনি ভার্ব দেন, এই যে ওয়ার্কিং, এটা নন ফিনিট ভার্ব আছে, আপনি ফিনিট ভার্ব বানায় দেন ওয়ার্ক। এটা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, এটা ফিউচারে আছে, এটা প্রেজেন্ট আছে, স্বাভাবিক, সমস্যা নেই। যারা কন্ডিশনাল সেন্টেন্স শিখেছেন, কন্ডিশনাল সেন্টেন্সের উপর আমাদের আর একটা ভিডিও বানানো আছে, সেটা শিখলে আরও ভালো হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ওকে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল, তাহলে তুমি সঠিক হবে, তাহলে তুমি সফল হবে। লোক, এখন কিন্তু আমাদের দেখেন দুটো ক্লজ আমরা পেয়ে গেছি, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, রাইট। সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। এখন যদি আমি আপনাদেরকে বলি এই সেন্টেন্স থেকে আপনি একটা কম্পাউন্ড সেন্টেন্স মেক করেন, পারবেন না? অবভিয়াসলি পারবেন। এখন দেখেন, যখন আপনি কম্পাউন্ড সেন্টেন্স বানাচ্ছেন তখন তো অবশ্যই ইফ থাকবে না, কারণ ইফ কার মার্কার? সিম্পলের মার্কার, কমপ্লেক্সের না কম্পাউন্ডের? ইফ তো কমপ্লেক্সের মার্কার, সুতরাং কম্পাউন্ডে তো আর ইফ থাকবে না। ইফটাকে আপনি তুলে দেন, আমি তুলে দিলাম, ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। ওকে, কি দিয়ে জোড়া দেবো আমরা? অ্যান্ড দিয়ে জোড়া দেবো, অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, এবং তুমি সফল হবে। ওকে, ডান হয়েছে, কিন্তু মাধুর্যতা আসে নাই। সংযোজন এবং বিয়োজন ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু বাক্য তৈরি করছেন, সুতরাং আপনার কিন্তু একটা স্বাধীনতা আছে, রাইট। এটা হয়েছে গ্রামাটিক্যালি সঠিক, ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, অ্যান্ড এবং ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। আমি যদি এই ইউটা বাদ দিতাম, বিয়োজন যদি করতাম, তাহলে শুনতে আরও ভালো লাগতো, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। বোধহয় বোঝাতে পেরেছি। আসেন আমরা 2 এদিকে চলে যাই। আগে আপনাকে টেন্স মার্কারটা মুখস্থ করতে হবে। আমি উইদাউট প্লাস ভার্বিং দিয়ে একটা বাক্য লিখছি এবং সেটাকে আমরা কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব। ওকে, আমরা এই সেম সেন্টেন্সটাই কিন্তু লিখতে পারি। লোক, প্রথম দিকে একটু কষ্ট হবে, তারপরে পরেরগুলো একটু সহজ হবে, ইজি হবে তখন। ওকে, উইদাউট স্টাডিং ওয়েল, ভালো পড়াশোনা ছাড়া ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আচ্ছা, ইন দ্য এক্সাম দরকার নাই, কারণ আমরা অত দূরে যাব না, বাক্য বড় করা আমাদের উদ্দেশ্য না। আমি এখানে কোন সেন্টেন্স লিখেছি? একটা সিম্পল সেন্টেন্স লিখেছি। এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা কি করব? আমরা কমপ্লেক্স করব, আমরা কমপ্লেক্স করব। ওকে, কমপ্লেক্স যখন করব তখন আমার কি কি লাগবে? শর্ত হয়েছে আগে যেটা বলেছি সেটাই, একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। তো এই সিম্পল সেন্টেন্সের ভেতরে কিন্তু অলরেডি একটা প্রিন্সিপাল ক্লজ আছে, রাইট অর রং? ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে,
একটা প্রিন্সিপাল ক্লজ আছে কিন্তু, এবং সাথে অন্য একটা অংশ আছে যে উইদাউট স্টাডিং ওয়েল, ভালো মতো পড়াশোনা করা ছাড়া, এই অংশটা ফ্রেজ। এই ফ্রেজাল অংশটুকু আপনার সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে, রাইট? তো আমি এই প্রিন্সিপাল ক্লজটাকে লিখে ফেলি, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। এখন এর সঙ্গে আমার লাগবে কি? এখন লাগবে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমার একটা প্রিন্সিপাল ক্লজ পাইলাম, সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। ওকে, ব্যর্থকে হবে তুমি, তাহলে পড়াশোনা কে করবে না? পড়াশোনাও তুমিই করবে না, কিন্তু আমাকে একটা মার্কার দেওয়া লাগবে। মার্কারটা কি? মার্কারটা হচ্ছে ইফ। আমি ইফ দিয়ে করব, ইফ ইউ। আচ্ছা, এই সেন্টেন্সটা কিসে অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ হবে, তাহলেই অর্থ ঠিক থাকে। যদি অ্যাফার্মেটিভ দেন আর অর্থ ঠিক থাকবে না। ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল, লুক, ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো, ইউ উইল ফেল। দেখেন আমার অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, আমি শুধু বাক্যের পরিবর্তন করেছি। তো বাক্যের গঠনের পরিবর্তন করেছি, তো বাক্যের গঠনের পরিবর্তন আপনি করতে পারবেন। এবার আসেন কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি কম্পাউন্ড করতে বলি, অবভিয়াসলি আপনারা সবাই পারবেন। তো কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই ইফ থাকবে না, আপনি ইফটাকে তুলে দেন, ইউ ডোন্ট স্টাডি ওয়েল। নো 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 নো, আমি এভাবে না করি, ওকে। এবার আসেন আমরা কম্পাউন্ড করছি। লোক, কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ডে একটা প্রিন্সিপাল ক্লোজ আমার অলরেডি আছে, আমি প্রিন্সিপাল ক্লোজটা লিখে ফেলি, ইউ উইল ফেল। এখন কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ লাগে। তো উইদাউট প্লাস ভার্বিং দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে, বা ইফ প্লাস নেগেটিভ দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমার কম্পাউন্ড করবার জন্য তো আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অর। অথবা তাহলে আমি অরটা মাঝখানে একটু বসায় দেই, এখন কি হয় দাঁড়ায় একটু দেখি। অথবা তুমি ফেল করবে, অথবা তুমি ফেল করবে, তার মানে কি? পড়াশোনা করো, স্টাডি ওয়েল, ভালোভাবে পড়াশোনা করো, স্টাডি ওয়েল, ভালোভাবে পড়াশোনা করো, অথবা তুমি ফেল করবে। এখন দেখেন তিনটা সেন্টেন্সের সেন্সই কিন্তু একই আছে। উইদাউট স্টাডিং ওয়েল, ইউ উইল ফেল, ভালোভাবে পড়াশোনা ছাড়া তুমি ব্যর্থ হবে। কমপ্লেক্স সেন্টেন্স, ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। কম্পাউন্ড সেন্টেন্স, ভালোভাবে পড়াশোনা করো অথবা তুমি ফেল করবে। আমার সেন্স কিন্তু ঠিকই আছে, শুধুমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। লোক, এবার আসেন নাম্বার 3, মুখস্থ করবেন টু ডট ডট টু সো ডট ডট দ্যাট ভেরি ডট ডট অ্যান, টু ডট ডট টু সো ডট ডট দ্যাট ভেরি ডট ডট অ্যান। অর্থাৎ টু ডট ডট টু দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন দেখেন আমি এরকম একটা সিম্পল সেন্টেন্স লিখছি, একটা সিম্পল সেন্টেন্স, দিস ব্যাগ ইজ টু হেভি, খুবই ভারী, ব্যাগটি খুবই ভারী, টু ক্যারি। আমি একটু বলে রাখছি যারা জানেন না তাদের জন্য, টু ডট ডট টু যদি বাক্যে ব্যবহৃত হয়, ওই বাক্যটা কিন্তু নেগেটিভ অর্থ প্রদান করে। দেখতে অ্যাফার্মেটিভের মতো দেখা গেলেও এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রদান করবে। যেমন এই সেন্টেন্সের অর্থ হচ্ছে, এই ব্যাগটি এতই ভারী, টু ক্যারি, যেন বহন করা যায় না। এই ব্যাগটি এতই ভারী যে বহন করতে কষ্ট হয় বা বহন করা যায় না। ওকে ওকে, আসেন এবার এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স কি জটিল, কম্পাউন্ড কি যৌগিক, আমরা কমপ্লেক্স করব। যখন কমপ্লেক্স করব তখন আমাদের কি লাগবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ। এবং মজার ব্যাপার হচ্ছে, এই টু এর জায়গায় বসবে কি? টু এর জায়গায় বসবে সো, আর টু এর জায়গায় বসবে হচ্ছে দ্যাট। আমরা এই পর্যন্ত লিখে ফেলি, তারপরে আমরা দেখছি কি দাঁড়ায়। আচ্ছা ওকে, কালো কালি দিয়ে লিখি, দিস ব্যাগ ইজ সো হেভি, ওকে দ্যাট, ওকে এই ব্যাগটি খুব ভারী, এই ব্যাগটি খুব ভারী। কি পাইছি আমরা? একটা প্রিন্সিপাল ক্লজ পাইছি, যে ড্যাশ। আমার লাগবে কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। এখন আগের সেন্টেন্সের অর্থ কী ছিল বলেন তো? আগের সেন্টেন্সের অর্থ ছিল এরকম যে ব্যাগটি খুবই ভারী, বহন করা যায় না। কেন না? কারণ টু ডট ডট টু জিনিসটাই কিন্তু কি? নেগেটিভ।
তো টু ডট ডট টু জিনিসটা নেগেটিভ, কিন্তু সো ডট ডট দ্যাট তো আর নেগেটিভ না। সুতরাং আমার নেগেটিভ বানাতে হবে। এখন আমি যদি নেগেটিভ বানাতে চাই তাহলে না, যদি আমি বলি যেমন ব্যাগটি এতটাই ভারী যে বহন করা যায় না, বা বহন করতে পারে না, বা বহন করতে পারি না, তো এই নার জন্য কিন্তু আমার বাক্যটাকে নেগেটিভ করা লাগছে, প্রাসঙ্গিক কারণে, সেন্সের কারণে আমার নেগেটিভ করা লাগছে। তো আমি যদি নেগেটিভ করতে চাই, দিস ব্যাগ ইজ সো হ্যাভি দ্যাট, ওই অথবা হি একটা সাবজেক্ট, অথবা ইট যদি দেই তাহলে আমি প্যাসিভে রূপান্তর করব। আমি ইট দিয়ে করছি কারণ যেহেতু এখানে সাবজেক্ট নাই, সুতরাং আমি ইট মানে বোঝালাম ব্যাগটা, ইট দিয়ে করলে এখন আমরা প্যাসিভে করব। ইট ক্যান নট ক্যারি, ক্যান নট বি ক্যারিড। এটা প্যাসিভে করলাম, একটু কঠিন হয়ে গেল প্যাসিভে করার জন্য, যেহেতু আমরা ভয়েস চেঞ্জ করছি না। তারপর আমি প্যাসিভে করলাম সেন্টেন্সের অর্থ মেলানোর জন্য। যদি এরকম সেন্টেন্স থাকতো যে দিস ব্যাগ ইজ টু হ্যাভি টু ক্যারি ফর মি, যদি এরকম থাকতো তাহলে আমি সরাসরি আই দিয়ে ফেলতে পারতাম, যেমন ফর মি। যদি সেন্টেন্সটা এরকম থাকতো তাহলে আমি ইটের জায়গায় আই দিয়ে ফেলতে পারতাম, যে আই ক্যান নট ক্যারি, তখন আর বি ক্যারিড হতো না, তখন হয়ে যেত এরকম ক্যারি, তখন সেন্টেন্সটা ঠিক হতো। ঠিক আছে, আমি এখানে ফর মি দিয়ে এখানে আমি ক্যান নট ক্যারি দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ পাইলাম। দ্যাট মিনস একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট ইকুয়াল টু কে, কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখন একটা কম্পাউন্ড করবো, সুতরাং কম্পাউন্ড করাটা খুবই ইজি। ওকে, আমরা কম্পাউন্ড করছি, দেখেন। ও দিস ব্যাগ ইজ, সো এর জায়গায় কি বসবে? ভেরি। দ্যাটের জায়গায় কি বসবে? অ্যান্ড। ব্যাগ ইজ ভেরি হ্যাভি অ্যান্ড আই ক্যান নট ক্যারি, এবং আমি এটা বহন করতে পারি না। ওকে, এখন দেখেন আমরা কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লোজে পেয়েছি কম্পাউন্ড সেন্টেন্সে। দিস ব্যাগ ইজ ভেরি হ্যাভি, এই ব্যাগটি খুব ভারী, প্রিন্সিপাল ক্লোজ হলো। এবং আই ক্যান নট ক্যারি, আমি এটা বহন করতে পারি না, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। তো দুটো প্রিন্সিপাল ক্লোজ যখন অ্যান্ড দ্বারা জোড়া দেওয়া হয়েছে তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে, এবং সেন্স ঠিক আছে। ওকে, ডান। এবার আসেন আমরা 4, টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ শব্দটার সঙ্গে যারা পরিচিত আছেন তারা জানেন যে টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম হয় তখন ওই ভার্বটাকে আমরা বলি ইনফিনিটিভ ভার্ব। তো ইনফিনিটিভ ভার্ব যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেটা আমরা দেখি। আমি একদম সিম্পল একটা সেন্টেন্স লিখলাম যে উই ইট টু লিভ, মানে আমরা বেঁচে থাকার জন্যই কিন্তু খাই, আমরা বেঁচে থাকার জন্য খাই। এখানে ইনফিনিটিভটা কোনটা? ইনফিনিটিভ হচ্ছে টু লিভ। আচ্ছা, যখন ইনফিনিটিভ থাকবে বাক্যের ভেতরে তখন এই টুটাকে আপনারা টার্গেট করবেন, এবং এই টু এর জায়গায় বসবে কিন্তু সো দ্যাটটা, এই টুটাকে টার্গেট করতে হবে। এবং টু এর পরে ভার্বের কি বেস ফর্ম আছে V1, যদি এরকম কখনো থাকে তখন এই টুটাকে টার্গেট করে টু এর জায়গায় লিখতে হবে সো দ্যাট। তো টু এর জায়গায় আমরা সো দ্যাটটা লিখি, তারপরে দেখি আমাদের কতটুকু হয়েছে আর আমাদের কি লাগবে। ওকে, উই ইট সো দ্যাট, আমরা খাই, আমাদের একটা প্রিন্সিপাল ক্লোজ হয়েছে, তো আমরা খাই, হ্যাঁ, যাতে করে ড্যাশ, একটা সাবঅর্ডিনেট ক্লোজের কিন্তু রেশ চলে আসছে, যাতে করে ড্যাশ, যাতে করে আমরা বাঁচি। আচ্ছা, খাই কারা? আমরা। বাঁচবে কারা? আমরাই। উই, ওকে, উই লিভ, আমাদের হয়েছে, সেন্টেন্সটা হয়েছে উই ইট সো দ্যাট উই লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচি। সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু দেখেন ওই যে বললাম সংযোজন এবং বিয়োজন ডিপেন্ডস অন ইউ, আপনার উপর নির্ভর করছে। এখানে যদি আমি ক্যান দেই তাহলে সেন্টেন্সটা শুনতে আরও বেশি ভালো লাগবে। উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে করে উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। এখন সেন্টেন্সটা শুনতে আরও বেশি ভালো লাগছে। তো বাক্যের মাধুর্যতার কারণেই কিন্তু এগুলো আমরা ইউজ করি, কিন্তু গ্রামার বইয়ে নর্মালি এরকম লেখা থাকে যে সো দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড, অবশ্যই টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড। যদি আগেরটা পাস্টে থাকতো তাহলে কিন্তু আমি এখানে কুড ইউজ করতাম, এরপরে ভার্বের বেস ফর্ম, এভাবে লেখা থাকে। কিন্তু আপনি যদি ক্যান কুড না দেন তাহলে যে বাক্য ভুল হয়েছে তা কিন্তু না।
হয়েছে, কিন্তু শুনতে খুব বেশি ভালো লাগছে না। এই ওকে ডান। আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স মেক করছি, এই সেন্টেন্স থেকে একটা কম্পাউন্ড সেন্টেন্স মেক করছি, খুবই ইজি। একটা প্রিন্সিপাল ক্লোজ, এই সো দ্যাটটাকে যদি আপনি বাদ দেন তাহলে দেখেন এই অংশটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। আমার কথা শেষ হয়ে গেছে। উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। তো দুটো প্রিন্সিপাল ক্লোজ তো এখানে আছেই, আমার মাঝখানে লাগবে কি? মাঝখানে শুধু একটা অ্যান্ড লাগবে। উই ইট, আমরা খাই, অ্যান্ড উই ক্যান লিভ, এবং আমরা বাঁচতে পারি। রাইট? ওকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেন্স ঠিক, গ্রামার ঠিক। সেন্সও ঠিক থাকতে হবে, গ্রামারও ঠিক থাকতে হবে। সেন্স যদি চেঞ্জ হয়ে যায়, গ্রামার যত ঠিকঠাক, তাহলে কিন্তু ট্রান্সফরমেশন হবে না। আমি বারবার বলছি, এদিকে একটু লক্ষ্য রাখবার জন্য। ওকে, আসেন নেক্সট ওয়ান। যদিও সে গরিব তবুও সে সৎ, এই সেন্টেন্সের সঙ্গে আমরা সবাই পরিচিত। তো আমি এই সেন্টেন্স লিখছি না, আমি অন্য কোনো সেন্টেন্স লেখার চেষ্টা করছি। ইনস্পাইট অফ, ডিসপাইট, দো অল দো বাট। মুখস্থ করবেন ফার্স্ট অফ অল এইভাবে, যে সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ ডিসপাইট, কমপ্লেক্স সেন্টেন্স দো অল দো, কম্পাউন্ড সেন্টেন্স বাট, ইনস্পাইট অফ ডিসপাইট দো অল দো বাট, ইনস্পাইট অফ ডিসপাইট দো অল দো বাট, এবং মুখস্থ করবেন। ওকে, দেখেন ইনস্পাইট অফ। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যে এক্সাম্পলগুলো লিখছি, আপনারা চাইলে এই এক্সাম্পলগুলো লিখে রাখতে পারেন, কারণ এই এক্সাম্পলগুলো মুখস্থ করলে যে কোনো ধরনের সেন্টেন্স কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কারণ এই এক্সাম্পলের বাইরের সেন্টেন্স কিন্তু আর নাই, একটা দুইটা এক্সট্রাঅর্ডিনারি থাকতে পারে, কিন্তু খুব বেশি আসলে পাওয়া যাবে না। ইনস্পাইট অফ ওয়েস্টিং টাইম হি কুড ম্যানেজ দ্য পার্টি। ওকে ডান। একটা সেন্টেন্স লিখলাম এরকম, যে ইনস্পাইট অফ ওয়েস্টিং টাইম, সময় অপচয় করা সত্ত্বেও সে পার্টিটাকে ম্যানেজ করলো। ম্যানেজ বানান ভুল লিখেছি, MANAGE। ইনস্পাইট অফ ওয়েস্টিং টাইম, আমার স্পেলিংয়ে একটু প্রবলেম আছে। ইনস্পাইট অফ ওয়েস্টিং টাইম হি কুড ম্যানেজ দ্য পার্টি। সময় অপচয় করা সত্ত্বেও, ইনস্পাইট অফ ডিসপাইট মানে কিন্তু সত্ত্বেও, ইনস্পাইট অফ ডিসপাইট মানে কিন্তু সত্ত্বেও, সত্ত্বেও থাকা সত্ত্বেও, সে গরিব হওয়া সত্ত্বেও সৎ। দোয়াল তো মানে কিন্তু যদিও, যারা অর্থ জানে না তার জন্য একটু বলে রাখছি আর কি। যদিও সে গরিব তবুও সে সৎ, বাট মানে আমরা সবাই জানে। ওকে ডান। এটা একটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। লোক, ইনস্পাইট থেকে শুরু করে টাইম পর্যন্ত একটা ফ্রেজ, এটা কিন্তু ক্লজ না, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকতে পারবে, এবং সেই ক্লজটা হচ্ছে হি থেকে শুরু করে পার্টি পর্যন্ত। হি সাবজেক্ট, কুড ম্যানেজ এটা ভার্ব। তো এটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা কি করব? আমরা কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স যখন করব, তখন ইনস্পাইট অফ ডিসপাইট যদি থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমার লাগবে দো অথবা অল দো। তো আমি দো দিয়ে শুরু করছি, দো, ওকে, ড্যাশ, যদিও ড্যাশ, ডান। অ্যান্ড যদিও ড্যাশ, যদিও যাই হোক হোক, সমস্যা নাই, আমি এখানে কমা দিলাম। এবং লক্ষ্য করে দেখি, হি থেকে শুরু করে পার্টি পর্যন্ত কিন্তু অলরেডি একটা প্রিন্সিপাল ক্লজ আছে, কারণ কমপ্লেক্স সেন্টেন্স আমার লাগেই একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট ক্লজ। হি কুড ম্যানেজ দ্য পার্টি, সে পার্টি ম্যানেজ করতে পারলো, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং আমি প্রিন্সিপাল ক্লজটা লিখে ফেলি না, হি কুড ম্যানেজ দ্য পার্টি, সে পার্টিটি ম্যানেজ করতে পারলো। ওকে, আচ্ছা। তো যদিও কি, এই ফ্রেজটা আমরা পড়ি ইনস্পাইট অফ ওয়েস্টিং টাইম, সময় অপচয় করা সত্ত্বেও। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা একটু পড়ে মিলাই তো দেখি কি দাঁড়ায়। যদিও ড্যাশ সে পার্টিটি ম্যানেজ করলো, যদিও ড্যাশ সে পার্টিটি ম্যানেজ করতে পারলো, যদিও লেট করলো, লেট কে করলো? পার্টি ম্যানেজ যে করলো, লেট তো সেই করলো। সুতরাং সাবজেক্ট আমি নিয়ে আসলাম, কারণ সাবজেক্ট ছাড়া তো আর ক্লজ হবে না। দো হি, আচ্ছা এইখানে দেখেন কোশ্চেন, ওয়েস্ট নাকি ওয়েস্টেড? অবভিয়াসলি ওয়েস্টেড। এদিকেও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের ধারাবাহিকতা রক্ষা করা। যেহেতু আমার পরবর্তী সেন্টেন্সে কুড আছে, কুড কিন্তু V2 মানে ভার্বের 2 নম্বর রূপ, যদিও এখানে মডাল, কিন্তু ভার্বের 2 তো, ক্যান, কুড। তো যেহেতু এটা পাস্টে আছে, তো সুতরাং আমার আগের সেন্টেন্সটা পাস্টেই করতে হবে, এটা ইম্পর্টেন্ট। though he managed though he wasted time, though he wasted time, যদিও সে সময় অপচয় করলো, he could manage the party, সে পার্টি ম্যানেজ করতে পারলো। ওকে ডান। যদি আমি কম্পাউন্ড করতে চাই, তাহলে খুবই ইজি, দো অল দো কি থাকবে?
থাকবে না। কেন? কারণ দোয়াল দো তো কমপ্লেক্সের, কম্পাউন্ডের কি, কম্পাউন্ডার হচ্ছে বাট। তাহলে বাট কি, কিন্তু। তাহলে কিন্তুটা কোথায় দিলে কম্পাউন্ড সেন্টেন্সটা হবে? মাঝখানে দিলেই সবচেয়ে ভালো হয়। হি ওয়েস্টেড টাইম, সে সময় অপচয় করলো, কিন্তু কিন্তু হি কুড ম্যানেজ দ্য পার্টি, কিন্তু সে পার্টিটি খুব দারুণভাবে ম্যানেজ করলো। ওকে ডান। একটা বিষয় আমি একটু বলে রাখছি, দো এবং অল দো দুটো ক্লজের শুরুতে যদি দো অল দো থাকে অর্থটা কিন্তু বিপরীতধর্মী হয়। কীরকম বিপরীতধর্মী দেখেন, আমি এখান থেকে দেখাচ্ছি। যদিও সে সময় অপচয় করলো, এখন সময় অপচয় করার কারণে একজনের পার্টি ম্যানেজ করতে পারার কথা না, কিন্তু তিনি পারবে, এটাই দোয়ালদের ব্যাপার। বাটটাও কিন্তু তাই, কিন্তু মানেই কিন্তু সেইটাই বিপরীতধর্মী অর্থ প্রদান করবে। সময় অপচয়, হি ওয়েস্টেড টাইম, সে সময় অপচয় করলো, এখন তার পার্টি ম্যানেজ করার কথা না, বাট ইনস্পাইটও কিন্তু তাই, ওয়েস্টিং টাইম, সময় অপচয় করা সত্ত্বেও হি কুড ম্যানেজ দ্য পার্টি, সে পার্টি ম্যানেজ করতে পারলো। এটা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আই থিঙ্ক গেট ইট। ওকে ডান। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, নাম্বার 6, ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে একটা সিম্পল সেন্টেন্স শুরু হয়েছে, আপনি কমপ্লেক্স করার সময় কী করবেন? সিন্স অথবা অ্যাজ দেবেন। আর কম্পাউন্ডে কী করবেন? কম্পাউন্ডে দেবেন অ্যান্ড অথবা দেয়ারফর। আমি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে একটা সেন্টেন্স লিখছি। ওকে ডান। নাও বিং পানিশড, বিং পানিশড অর্থাৎ মার খেয়ে, পানিশড হয়ে, হি ওয়েপ্ট, সে কান্না করলো, মার খেয়ে সে কান্না করলো। এটা কিসের উদাহরণ? একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আমি এখানে একটা কমপ্লেক্স লিখছি, কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স যখন আমি করব তখন আমি যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে শুরুতে, কি দিয়ে করব? সিন্স অথবা অ্যাজ দিয়ে করব। ওকে, সিন্স অথবা অ্যাজ দিয়ে আমি করি, সমস্যা নাই, কিন্তু সিন্স দিয়ে করি আর অ্যাজ দিয়ে করি, আমার লাগবে কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। এর ভেতরে তো একটা প্রিন্সিপাল ক্লজ আছে, সুতরাং আমি প্রিন্সিপাল ক্লজটা লিখে ফেলি। হি ওয়েপ্ট, সে কান্না করলো। আচ্ছা, সে কান্নাটা কেন করলো? কারণ কিনা, সে কান্নাটা কেন করলো? কারণ বিং পানিশড, কারণ সে মার খেয়েছে তাই করলো। তো সে মার খেয়েছে তাই করলো, তো অ্যাজ মানে তো আমরা সবাই জানি যে যেহেতু এবং সেহেতু। তা আমি যদি সেন্টেন্সটা এরকম লিখি যে অ্যাজ হি, আচ্ছা ওকে ডান। লুক, সিকোয়েন্স অফ টেন্স, ওয়েপ্ট ভার্বের কোন নম্বর ফর্ম? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম যেহেতু, সুতরাং আমার এই সেন্টেন্সটাও লিখতে হবে কিন্তু পাস্টে। এবং মজার ব্যাপার হলো, মার কিন্তু সে খাইছে, মারে নাই কিন্তু। আপনি যদি এরকম লেখেন হি পানিশড, যদি এরকম আপনি লেখেন অ্যাজ হি পানিশড, তাহলে এর অর্থ হয়ে যায় যেহেতু সে মারলো সে কাঁদলো। সেই যদি মারে তাহলে তার কাঁদার কথা না, সে তো মার খেয়েছে। সুতরাং সেন্টেন্সটা আমি পাস্টেই করব, কিন্তু প্যাসিভে করব। অ্যাজ হি ওয়াজ পানিশড, যেহেতু সে মার খেলো, হি ওয়েপ্ট, সে কান্না করলো। এইবার হয়েছে, যেহেতু সে মার খেলো সে কান্না করলো। দেখেন, অ্যাজ থেকে শুরু করে পানিশড পর্যন্ত পড়েন, অর্থ কিন্তু শেষ হয় নাই। অ্যাজ হি ওয়াজ পানিশড, যেহেতু সে মার খেলো, তারপরে এটা সাবঅর্ডিনেট ক্লজ, হি ওয়েপ্ট, সে কান্না করলো, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা সাবঅর্ডিনেট এবং একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল ইকুয়াল টু কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আসেন কম্পাউন্ড। কম্পাউন্ড আমরা সবাই করতে পারবো, অ্যাজ থাকবে না, অ্যাজ তুলে দেন। হি ওয়াজ পানিশড এবং এখানে একটা অ্যান্ড দিয়ে দেন, অ্যান্ড হি ওয়েপ্ট। অথবা আরেকটু, ওই যে বললাম সংযোজন এবং বিয়োজন, আপনি আরেকটু সুন্দর শোনার জন্য আপনি এরকম করেন, অ্যাজ হি ওয়াজ পানিশড, ও অ্যাজ আমরা বাদ দিলাম কম্পাউন্ডের জন্য, হি ওয়াজ পানিশড অ্যান্ড সো হি ওয়েপ্ট, সে মার খেলো এবং তাই সে কান্না করলো। এই সোটা সংযোজন করলাম কম্পাউন্ডের ক্ষেত্রে। দ্যাটস ডিপেন্ডস অন ইউ। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, অ্যাট দ্য টাইম অফ। অ্যাট দ্য টাইম অফ যদি সময়ের উল্লেখ থাকে কোনো সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স করবেন কি দিয়ে? হোয়েন দিয়ে। কম্পাউন্ড করবেন কি দিয়ে? অ্যান্ড দিয়ে। আমি একটা সেন্টেন্স লিখছি। ওকে, একটা সিম্পল সেন্টেন্স লিখি। He woke up
at the time of raining. বানান ভুল করেছি। সে উঠলো, কখন উঠলো? রেইনিং এর সময়, বৃষ্টির সময় সে উঠলো। ওকে ডান। অ্যাট দ্য টাইম অফ আছে, একটা সময় এখানে উল্লেখ রয়েছে, রেইনিং এর সময় সে উঠলো। এবং এই বাক্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, woke up। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা যদি কমপ্লেক্স করতে যাই তাহলে কিভাবে করব? আমরা when দিয়ে করব। লুক, when যখন, when যখন, he woke up, he woke up যখন সে উঠলো, যখন সে উঠলো। আমি যে ক্লজটা লিখলাম এটা কোন ক্লজ হলো? এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। দেখেন অর্থ কিন্তু শেষ হয় নাই। যখন সে উঠলো ড্যাশ, তখন কি হচ্ছিল? সময়টা কি ছিল? সময়টা বৃষ্টি হচ্ছিল না? তো সুতরাং সাবজেক্ট যদি না থাকে, বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা সাবজেক্ট ইট ধরে নেই নর্মালি, যে ইট ইজ রেইনিং মানে এখনই বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমি এক সাবজেক্ট নিয়ে আসলাম, কারণ আমার সাবজেক্ট ছাড়া তো ক্লজ হবে না। একটা সাবজেক্ট নিয়ে আসলাম, ইট। লোক, এখন বৃষ্টি হচ্ছিল বোঝাচ্ছে, এবং আগের সেন্টেন্সটা পাস্টে ছিল, অতীত, এবং এখানে আইএনজি রয়েছে রেইনিং এবং চলমান ছিল। সুতরাং আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি সেন্টেন্সটা লিখি তাহলে মিল থাকে, সেন্সটা সুন্দর হয়। সুতরাং আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখছি, ইট ওয়াজ রেইনিং when he woke up, যখন সে উঠলো ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং এটা প্রিন্সিপাল ক্লজ, when he woke up এটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ইকুয়াল টু কে? ইকুয়াল টু কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড করতে পারবেন না। হি woke up and it was raining, ওয়ানটা শুধু বাদ দিয়ে দিতে হবে। হি woke up, সে ঘুম থেকে উঠলো, and এবং ইট ওয়াজ রেইনিং। আপনারা ইচ্ছা করলে সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সে একটু ইট ওয়াজ রেইনিংটা আগে এবং হি woke up এটা পরে লিখতে পারেন। আবার এভাবেও যদি লেখেন কোনো সমস্যা নেই। একটা সেন্স থেকে বলছি, যখন সে উঠলো তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কিন্তু আগে হচ্ছিল, কারণ সে উঠেই দেখেছে যে বৃষ্টি হচ্ছে। এই সেন্স থেকে আপনারা ইচ্ছা করলে এরকম লিখতে পারেন যে ইট ওয়াজ রেইনিং and he woke up, অথবা এই সেন্টেন্সটা এরকম লেখা যেত যে when it was raining he woke up, এভাবেও লেখা যেত। আমি যেভাবে লিখেছি এভাবেও কোনো প্রবলেম নাই। ওকে, and the next one adjective। এটা খুবই ইজি, এবং এতটাই ইজি যে আমরা কনফিউজড হয়ে যাই এই জায়গাতেই। এটা এতটাই ইজি। আমি যদি এই সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স থেকে বলি যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে, ইট ওয়াজ আ রেড বল, একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে সিম্পল বুঝবো কি করে? খুব ইজি, একটাই মাত্র সাবজেক্ট এবং একটাই মাত্র ফাইনাইট ভার্ব ওয়াজ। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স থেকে আপনি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে হবে আপনাকে। সেক্ষেত্রে কিভাবে করবেন? দেখেন এর ভিতরে কিন্তু দুটো কাজই খুঁজে পাওয়া যাচ্ছে না। এতক্ষণ আমরা যা কিছু করলাম সবগুলোর ভেতরে কিন্তু একটু গভীরভাবে তাকালে দুটো জিনিস খুঁজে পাওয়া যেত। এই যে একটা বৃষ্টি হয়, একটা সে ঘুম থেকে ওঠা, একটা ভালো মতো পড়াশোনা করা, একটা পরীক্ষায় পাশ করা। আমরা তো এইরকম সেন্টেন্সে এতক্ষণ আলোচনা করছি। একটা গরিব, একটা সৎ, আমরা তো এই ধরনের সেন্টেন্সে আলোচনা করছি। একটা সময় নষ্ট করা, একটা কি, একটা ঠিকমতো পার্টিটা ম্যানেজ করা, দুটো কাজ। তো আমরা দুটো কাজ নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো কাজ খুঁজে পাওয়া খুব কঠিন। ইট ওয়াজ আ রেড বল, এটা একটা লাল বল ছিল। সেক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে এই অ্যাডজেক্টিভের দিকে। অ্যাডজেক্টিভ এবং নাউন এখান থেকে আপনাকে ভেঙে ফেলতে হবে যখন আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ড করবেন। এটা এতটাই সিম্পল যে এখানেই আমরা ঝামেলা করে ফেলি। এখানে নজর দিতে হবে। একটা রেড, একটা বল। আমি করছি কিভাবে দেখেন। অ্যাডজেক্টিভ যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনি হু ইজ দ্যাট দিয়ে করবেন। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ইট ওয়াজ আ বল, এটা একটা বল ছিল।
এখন বলের কালার কি ছিল, এখন এখানে আপনি ইউজ করতে পারেন দ্যাট, এখানে আপনি ইউজ করতে পারেন হুইচ, এখানে আপনি ইউজ করতে পারেন হু ওয়াজ রেড। কিন্তু মজার ব্যাপার হলো যে এই হুটা আপনি ইউজ করতে পারেন না। কেন? হু মানে কি, যে, কে, সে, মানুষ। এখন এই বলটা কি মানুষ না, সুতরাং দ্যাট বস্তুবাচকের ক্ষেত্রে সমস্যা নাই, হুইজ সমস্যা নাই। ইট ওয়াজ এ বল দ্যাট ওয়াজ রেড। যদি মানুষ হতো তাহলে আমি হু ইউজ করতাম। বোধহয় বোঝাতে পেরেছি। তো এই সেন্টেন্স থেকে যদি আমি কম্পাউন্ড করতে বলি, খুবই ইজি, মাঝখানে শুধু অ্যান্ড বসাই দিলেই হবে। ইট ওয়াজ এ বল অ্যান্ড ইট ওয়াজ রেড। ইট ওয়াজ এ বল অ্যান্ড ইট ওয়াজ রেড। আমি ক্লাসটা একটু রিভিউ দিয়ে আসছি। চেঞ্জ করার সময় একটা বিষয় মনে রাখতে হবে, প্রথম সেটা হচ্ছে সেন্সের পরিবর্তন হওয়া যাবে না, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন আপনি করতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গঠনের পরিবর্তন। এই যে মার্কারগুলো আমি লিখেছি, অর্থাৎ চেঞ্জিং মার্কার অফ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই মার্কারগুলো মুখস্থ করতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই আশা করা যায় আর ভুল হবে না। দেখা হবে আগামী দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। অল দ্য বেস্ট।